গতবারে ছিল 3টে ভূতের গল্প, এবারে 4টে, কিন্তু ভূত নয়, একদম আলাদা রকমের গল্প। 4টে 4 রকম। একটা মানবিক দিক অবশ্য রয়েছে, পরশুরামের গল্প, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প, আর বাবার 2টো গল্প। এই 4টে গল্প করার মানে মোটামুটি একটা আইডিয়া এলো যেখানে ভূতের ভয় পপুলারিটির পরে, এবং তখন প্রচুর ছোট ছোট গল্প পড়েছিলাম। তার মধ্যে এই 4টে গল্প আমার নিজের খুব প্রিয় গল্প, খুব ভালো লেগেছিল। কাজে ডিসাইড করলাম যে 4টে গল্প নিয়ে একটা ছবি করা উচিত, এবং একদম আলাদা মেজাজ, 4টেই যাতে 4 রকম মেজাজের গল্প হয়, কিন্তু একটা কানেক্টিভিটি হচ্ছে মানবিক। 4টের মধ্যেই একটা মানবিক দিক রয়েছে, এবং যে কারণে 4 করা। প্রথম গল্প বটেশ্বরের অবদান, পরশুরামের কাহিনী অবলম্বনে বটেশ্বরের অবদান। বটেশ্বর একজন রাইটার, এবং তিনি একটা ধারাবাহিক গল্প লিখছেন, এবং সেই গল্পের মধ্যে একটি চরিত্র, অলকা নামের একটি চরিত্র, তাকে উনি মারার চেষ্টা করছেন আর কি। ওই ধারাবাহিক গল্পে, ধারাবাহিক উপন্যাসে প্ল্যান করেছেন যে অলকা মরবে, এবং সেই অলকাকে নিয়ে এই ব্যাপারটা, অলকাকে নিয়ে এই ঘটনাটা। আসলে ব্যাপারটা হচ্ছে যে এই ছোট গল্পের অদ্ভুত একটা মজা রয়েছে, এবং শেষে একটা অদ্ভুত মোচড় রয়েছে, একটা টুইস্ট রয়েছে। সেটা আমি ডেফিনেটলি বলবো না, কিন্তু যারা যারা এই চরিত্রে অভিনয় করছেন এবং তারা সকলেই চান যে অলকা যাতে বেঁচে যায়, এবং বটেশ্বরকে রিকোয়েস্ট করছে যে যাতে উনি যে প্ল্যান করছিলেন অলকাকে মারার, সেটা যাতে না মারা হয়, যাতে না মারেন ওকে। তাদের সঙ্গে আমরা কথা বলছি আজকে, এবং সঙ্গে থাকছেন সঞ্জয়। ছোট গল্প নিয়ে ছবি, এবং সেই ছবিতে 4টে ছোট গল্প, তাই ছবির নামও 4। এবং সেই ছবি নিয়ে যখন গল্প করব তখন 4 জন না হলে কি করে হয়? বিশেষ করে ডান দিক থেকে দেখো, অপুদা, শ্রীলেখা, পরান্দা, ও দি। আচ্ছা ঠিক আছে, দি বলবো না শুধু শ্রীলেখা বলবো? না, শ্রীলেখা দি। শ্রীলেখা দি। নমস্কার। পরান্দা, তোমায় দাদা বলতে হবে না, শুভ্র বলিস, যা খুশি যা খুশি বললেই হবে। এই 4 জনকে নিয়ে আজকে জমিয়ে আড্ডা দেবো 4 নিয়ে। বটেশ্বরের অবদান কোথা থেকে শুরু করি? বটেশ্বর দিয়ে। বটেশ্বর বাবু বলুন। ব্যাপারটা খুব গুলিয়ে গেল নাকি? ওই যেখানে ভূতের ভয়তে আমি দেখলাম যে আপনি ছিলেন ভূত, এখানে আবার পাল্টি খেয়ে নিলেন, অপুদার চরিত্রটা নিয়ে লেখক হয়ে গেলেন, তো সেটা যদি একটু বলেন। কিন্তু তুমি প্রথম শব্দ যেটা ব্যবহার করলে, গুলিয়ে গেল নাকি? ব্যাস, হ্যাঁ, এইবার বলতে হচ্ছে গুলিয়ে গেল কে? কেউ না বটেশ্বর বাবু। ঠিক আছে। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে এসব করার জন্য তো অভিনেতাকে দায়িত্ব নিতে হয় না। যিনি এই অভিনেতাকে চালনা করেন তার দায়িত্ব পালন করতে হয়, সুতরাং সেটা হয়েছে আর কি। তবে এরপরে সত্যি যে প্রশ্নটা করব সেটা শুনলে পরান্দা তুমি আবার আমাকে বলতে পারো, বাট কিছু করার নেই, আমার হাত পা বাঁধা যে তোমার চরিত্রটা নিয়ে আমাকে টানাটানি করতেই হবে। তোমার ক্যারেক্টারটা একটু যদি বলো এই ছবিতে। এই তো বললে তুমি টানাটানি করবে, আমার বলার দরকার কি? তুমি টেনে বার করো। এই যে লেখক, আচ্ছা, গল্প লেখেন। দুটো চরিত্র যখন আমার নিজের সৃষ্টি, তখন অলকা যখন আপনারই সৃষ্টি, তখন আপনিই বলুন সে মরবে কেন? খুব পয়সা কড়ি আছে, হ্যাঁ, লিখে লিখে পয়সা হয়েছে, বাড়ি ঘর আছে, সম্পদ আছে, খুব নাম করা। অর্থাৎ তার লেখা আবার অগন্তি পাঠিকা। আচ্ছা, তো এরই একজন লেখক। এবং এই যে 3 জন আশেপাশে বসে আছে, এনারা সবাই তোমার পাঠক? হ্যাঁ, পাঠক পাঠিকা। আমি যেমন ডাক্তার। আচ্ছা, আমি অ্যাক্টর। আহা, আমি একজন এখানে যুবক হিসেবেই পরিচয়, প্রিয়ব্রত। তো সেটা তার প্রাথমিক পরিচয়, এবং দ্বিতীয় যে পরিচয় সেটা হচ্ছে যে অসম্ভব ভক্ত বটেশ্বর বাবু, এবং সাহিত্য সম্পর্কে সচেতন এই কারণে বলা যাবে যে প্রতিদ্বন্দ্বী লেখকের নামও জান, যে বাজারে, হ্যাঁ বাজারে বলে আমাকে ছোট করতে পারো না, আমি তা বলছি না, আমি আমার চরিত্রের কথা বলছি। তো সেইটা নিয়ে আলোচনা ক্ষেত্রে বোঝা যায় যে না, সাহিত্য সম্পর্কে খোঁজ খবর রাখছে, জ্ঞানটা রয়েছে। হ্যাঁ হ্যাঁ। কি চমৎকার, সবকটা চরিত্র যেন জীবন্ত। বাবু, কদম্বা নীলা
আমি তো ধাঁ করে যেদের মাথায় ওদের একটা কড়া চিঠিয়ে দিয়ে দিল। এই চরিত্রটা হ্যাঁ, এবং সবাই বেশ জ্ঞানী গুণী। জ্ঞানী গুণী। তবে ও যে মিথ্যেবাদী সেটা পরে প্রমাণিত হবে। কে? এটা আপনি বলে দিলে কি করে হবে? আমি বলিনি তো। কি মানে কোনটা মিথ্যেবাদী, জ্ঞানী গুণী সেটা মিথ্যে? যাও, একটা মিথ্যেবাদী। সেটা আমাদের এসে চার দেখলে তবে বোঝা যাবে। আপনাকে কেন বলবো? কিন্তু হ্যাঁ, রাইট। মিথ্যেবাদী না সত্যিবাদী? একদম একদম। সে যদি আমি বলি যে আসলে বটেশ্বর লেখক না বটেশ্বর একজন ডাক্তার, হ্যাঁ, সেটা তো আমরা অনেক একটু বলা যাবে। দর্শককে ডাক্তার ভুলিয়ে হিসেবে কি তার অবদান? ওই হ্যাঁ, কি তার অবদান, ওটাও বটেশ্বরের অবদান। ওটাও বটেশ্বরের অবদান। হ্যাঁ, মানে সাহিত্যে ডাক্তার পাজল শো। এছাড়া ও কি এখানে মাঝখানে আছি কেন? না, এটা হতে পারে মানে না তাহলে ওকে একটু সুযোগ দাও। হ্যাঁ, না অপুদা যেটা বলতে হ্যাঁ, চাইছিল বলো। সাহিত্যে ডাক্তারির অবদান, আচ্ছা। বা ডাক্তারিতে সাহিত্যিকের সাহিত্যের অবদান, অবদান, এই এরকম আর কি। হতে পারে। কার কোন অবদানের আগে একটা নামে যাব। আচ্ছা, তোমার নামটা একটু আমাকে ঠিক করে বলবে? মানে আমার নাম কদম্ব নীলা। কেমন একটা কদলি কদলি। আচ্ছা, কদম্ব নীলা। না, আমাকে তুমি ভালোবেসে কদু বলতে পারো। কদু। হুম, আচ্ছা, কদম্ব নীলা মানে কি? কদম্ব একটা ফুল, নীলা হচ্ছে একটা কি পাথর। পাথর। তো ফুল আর পাথর। আচ্ছা, এই কদম্ব নীলার চরিত্রটা অ্যাক্টরের জানলাম, কিন্তু এক্স্যাক্টলি পাঠক অ্যাক্টরের বাইরে তিনি কেমন মানুষ হিসেবে? তিনি ওই অ্যাক্টর সম্পর্কে আমরা যে ক্লিশেগুলো ভাবি তার মধ্যে সব ক্লিশেগুলোই রয়েছে। এটা সুবিধা হয় যখন কোনো চরিত্রের চরিত্রায়ন করতে আমরা যখন পার্টিকুলার কিছু অ্যাডজেক্টিভ বা কিছু তার ম্যানারিজম, তার পিকুলারিটিস ইয়ে করি যে একজন অ্যাক্টর মানে সে ন্যাকা হবে। আচ্ছা, হ্যাঁ, তো এবং ফিমেল অ্যাক্টর। না, পুরুষদের ন্যাকামিটা আবার একটু অন্যরকম, সেটা সে তো পরে অন্য আমরা level-এ, কোনো অন্য অন্য level-এ। অন্য অনুষ্ঠানে সেই বিষয়ে বিস্তারিত বলবো। তো এই যে একটু আগে যেটা আমরা আলোচনা করছিলাম আর কি। হ্যাঁ, বাবা, তো যাই হোক, তো সেই ক্লিশেগুলোকে নিয়েই এই একজন অ্যাক্টর সেটাকে যত সম্ভব একটু ছেটে ছুটে করা আর কি। আমি কালই মুম্বাই চলে যাচ্ছি। অপুদা, তোমার চরিত্রটা ডাক্তার। হ্যাঁ। তো সেখানে পরান্দার সঙ্গে কি করে? ও তো অত্যন্ত গুণী, মানে গুণমুগ্ধ বটেশ্বরের। আচ্ছা, এবং যে সময়টা দেখানো হচ্ছে বটেশ্বরে তখন একটা রানিং লেখা চলছে, এই দৈনিক বা সাপ্তাহিক বোধহয় না, একটা ধারাবাহিক লেখা চলছে। আচ্ছা। এবং মানে আমরা সেটা ছোটবেলায় যেরকম হতো না, দেশে বা একটা গল্প ক্রমশ, হ্যাঁ, লাস্টে একটা ক্রমশ দিয়ে শেষ হতো আমার চ্যাপ্টারগুলো। পরে কি বেরোবে কি আসবে। সেইটা এত বেশি ইনফ্লুয়েসড হয়েছে ডাক্তার সেই গল্প থেকে যে ডাক্তারও তার মানে নিজস্ব একটা মানে সাজেশন বটেশ্বরকে দিতে আসে যে আপনার গল্প শুনে মনে হচ্ছে যে এই যে পেশেন্টটি আছে সে মারা যাবে। আপনার মতের সঙ্গে আমার মত মিলবে না। ইউ হ্যাভ নো রাইট টু বি আ কোল্ড ব্লাডেড মার্ডারার। ও আবেগ তাড়িত হয়ে একটা প্রস্তাব নিয়ে আমার কাছে এসেছিল। হ্যাঁ, এবং এবং প্রত্যাখ্যাত সে খুব হয়েছে। খুব সুন্দরভাবে আসে, মানে খুব অমায়িক ভাবে এসে আমি যে আপনার সত্যি আপনার ওটাও নয়, ওটাও নয়, ওটাও নয়। না, ওটাও নয়। ডাক্তার, বলছি আপনিও কি ওনার মতনই কিছু চেষ্টা করেছিলেন? প্রত্যেকেই একটা হ্যাঁ, একটা করে অন্য- কিছু হ্যাঁ, একটা আদায় করার মানে জন্য ভীষণ বা ভালো কিছু একটা গল্পটা এত ভালো লেগে গিয়েছিল, সবাই আবেগ তাড়িত হয়ে এসে, আবেগ আপ্লুত হয়ে এসে কিছু প্রস্তাব দিয়ে আরো সমৃদ্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু প্রত্যেকেই প্রত্যাখ্যাত হয়েছিল। পুরোটাই বলে দিল, আমাকে খালি বন্ধ করে দিল। না, তুমি ওই যে মাঝখানে প্রত্যাখ্যাত হয়েছিল, প্রস্তাব নিয়ে হয়েছিল, এর তারপরে কিন্তু 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 Yeah. কিছুটা জানতে হলে আসতে হবে আপনাকে আপনার নিকটবর্তী আরে সিনেমা শেষ হলে। হয়নি, এখনো আছে আরো অনেক বাকি আছে। ইনফ্যাক্ট পরান্দা, এই যে তুমি প্রস্তাব এত কিছু বলছো, এমনিতেই তোমাদের কেমিস্ট্রি নিয়ে কিন্তু অনেকেই অনেক কথা বলে হ্যাঁ, যে এই অপু আর পরান্দা যখন থাকে তখন অনেক একটা কেমিস্ট্রি হয়। হ্যাঁ। এমনি প্রস্তাব বলছো তো, হ্যাঁ। তোমাদের এই ছবিতে কেমিস্ট্রিটা ঠিক কেমন জমলো? Physics-টা। এই কেমিস্ট্রি কেমন জমলো বলছি। এই সাবজেক্টের দিকে আমি যাইনি তাও। বায়োলজিতে না হয় নাই বাবা। হ্যাঁ, এটা ও তো একটা দক্ষ অভিনেতা, একদম। এবার কোনো সন্দেহ নেই। আর আমি একটু বেশি পথ হেঁটেছি, এই দুটোতে মিলে আমাদের বোঝাপড়াটা অসাধারণ হয়। বোঝাপড়া এখানে ভূতের ভয়তে মানে আমরা দেখতে পেয়েছি অসাধারণ অসাধারণ both of you। হ্যাঁ, সেই জন্য এটা আমাদের একটা কোথায় যে কখন কি হয়ে যায়। বাবুদাও বলেছেন যে হ্যাঁ। মানে একটা এপিসোডে হ্যাঁ। যে তোমার আমার অনেক সময় স্ক্রিপ্টের বাইরেও কিছু কিছু জিনিস বাবুদা পায় যেগুলো মানে রাখতে উত্তম বাধ্য সুচিত্রার হয়। পরেই শাশ্বত বরান্দা। আর তাছাড়া দুটো চরিত্র যখন আমার নিজের সৃষ্টি তখন
অলকা যখন আপনারই সৃষ্টি তখন আপনিই বলুন, সে মরবে কেন? হ্যাঁ, এবং in fact কপাল। বাবুদা একটা কথা ব্যবহার কি করেছে, কপাল, পরান্দার নয় এত বড় কপাল, যে আমারও যে এত বড় কপাল আমি জানতাম। এবং বাবুদা একটা কথা ব্যবহার করেছে, একটা দেয়া নেওয়ার সম্পর্ক আছে। যে অর্থে বলেছে সেটা হচ্ছে এই, মানে ধরো আমাদের আগে কোনো কথা বলা হয়নি, এবার পরিস্থিতির এমন একটা তৈরি হলো যে এইখানে একটা শব্দ ডিমান্ড করছে, সেটা আমি দিয়ে দিলাম, আর ও গ্রহণ করে ঠিক পাল্টাটা দিয়ে দিলাম। এটা ভীষণ ইম্পর্টেন্ট হয়, মানে এটা ওর সঙ্গে হয়, ও কিন্তু ও খুব এ ব্যাপারে দারুণ পারদর্শিনী। কি আপনি? অলকার মৃত্যুতে একটি লোকও খুশি হবে না। এটা ভীষণ ইম্পর্টেন্ট, জানো তো? একটা ছবি তো শুধু একজন অ্যাক্টর না, ফাটাফাটি করে collective বেরিয়ে গেল, art, সবাই মিলে। এটা একটা ইউনিট ওয়ার্ক। এবং যখন তুমি ওই এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, সেই রিয়াকশনটা যখনই তুমি পাচ্ছ তখন তোমার অ্যাকশনটা আরো জোরালো হয়ে যাবে। সো সেটা আমার মনে হয় আমাদের সবার মধ্যে সেটা একটা আছে। এবং সেই অ্যাকশন রিয়াকশনে বাবুদাও শামিল হতেন নিশ্চয়ই, মানে সাংঘাতিক। অনেক সময় ছিল বাবুদার শটটা চলছে, কাঁপছে। আর একটা জিনিস বলছি, কাটার আগে অব্দি বোঝা যায়নি, হঠাৎ দেখছি ক্যামেরার পাশে কি একটা কাঁপছে, বাবুদার কাঁধটা কাঁপছে। বাবুদার সাথে কাজ করাটা এটা একটা উপরি পাওনা। এটা একটা মানে আমি বহুকাল আগে, ওরা যেরকম অনেক কাজ করেছে, আমার অনেক কাজ করার সৌভাগ্য হয়নি। অনেক কাল আগে একটা টেলিফিল্ম করেছিলাম, সত্যজিতের প্রিয় গল্প। হ্যাঁ, নরেন্দ্রনাথ মিত্রের অভিনেত্রী, তো সেখানেও অভিনেত্রী। তো এবং তারপরে করলাম একটা ইউনিটকে কি সুন্দরভাবে চালিত করেন উনি এবং বুনিদি দুজনেই, ওনার স্ত্রী। একটা সত্যি মনে হয় যে বাড়ি ছেড়ে এসে কাজ করছি, এটা আরেকটা বাড়ি, extended একটা বাড়ি, family। পরিবারের মধ্যে। হ্যাঁ, এবং সেটার খোঁজ খবর রাখা, মানে ছোট ছোট, মানে সেটা খুব লজ্জাই হয়, খুব এম্বারেসিং লাগে যে না উনি এরকম কেন করছো, ছিছি। মানে আমরা অভ্যস্ত নই এখনকার, মানে সেই কিন্তু সময়। ওদের দেখতে বোঝা যায় ওদের কোথায় একটা প্রতিজ্ঞা আছে, কোথায় একটা ওর এথিক্যাল সেন্স করে যে অভিনেতা অভিনেত্রীদের কোনো যেন অসুবিধা না হয়, তারা যেন কষ্ট না পায়, একটা কমফোর্ট লেভেল, হ্যাঁ কমফোর্টেবল, একটা মানে প্রতি মুহূর্তে সতর্ক থাকে। আর আমাদের না চাহিদাটা খুব বেশি নয়, একটু আগে আমরা কথা বলছিলাম, একটু ভালোভাবে কথা, একটু আর্টিস্টরা আমরা একটু সেনসিটিভ হই, তো একটু আমাদের মনটাকে বুঝে একটু ইয়ে করেতে আমরা ভীষণ ওরা এগুলো ভালোভাবে অনেক আগে বুঝে যায় এগুলো। শুভ্র, তোমার কেমন অভিজ্ঞতা বাবুদের সাথে কাজ করার? বাবুদার সঙ্গে এটা আমার তৃতীয় ছবি। তো অভিজ্ঞতা মানে যেটা সবাই বলছিলেন সেটা তো বটেই, মানে কখন মনে হয় যে কবে শুরু হচ্ছে শুটিংটা, কখন যেতে পারবো। এই বোলপুরে ছিলাম তো, কখন যেতে পারবো, কখন সবার সঙ্গে দেখা হবে, বাবুদা, বুনিদি এবং পুরো ইউনিট। মানে যেটা বলছেন, মানে কাজ করতে কোনো রকমের চাপ অনুভব করতাম না যে না এটা কি হবে, এটা কেন হবে, এরকম। তা প্রত্যেকবার আমার ভাগ্যটা ভালো থাকে। বাবুদা তো রয়েছেনই, প্রত্যেকটা জায়গায় বুঝিয়ে দেওয়া যে এটা এরকম চাইছি বা এটা করে নেওয়া, এবং কোনো চাপ নেই, কোনো টেনশন নেই। একটা শর্ট হয়ে যাওয়ার পরে যাও তুমি রেস্ট নাও, হয়তো রেস্ট নেওয়ার দরকার নেই। কিন্তু এই পাওনাগুলো মানে সত্যি আমার কাছে মানে ভাগ্য যে আমি চোখ কান খোলা একদম। আচ্ছা, কোথায় বিশ্রাম করব। তারপরে আরো অন্যান্য অভিজ্ঞতা তো রয়েছে, যেমন প্রত্যেকবার সঙ্গে সঙ্গে মানে একসঙ্গে, এটা একটা সৌভাগ্য আমার যে গুরু হিসেবে আরেকজনকেও পাওয়া যায়। এবার আমি পরাণ জেঠুকে পেয়েছি, এটা আমার ভাগ্য। তার আগের বার দ্বিজেন কাকে পেয়েছিলাম। তা ওই রাত্রেবেলা একটা অদ্ভুত ব্যাপার তৈরি হয় আর। দয়া করে অলকাকে বাঁচিয়ে দেবেন। কিন্তু তার জন্য এত রাতে একলা আসার খুব দরকার ছিল কি? আমি কালই মুম্বাই চলে যাচ্ছি। একটা অক্ষর আমি পাল্টাবো না। মানে মনে হয় না যে শুটিং করছি, কিন্তু কাজটা কোথা দিয়ে হয়ে যায় সেটা বুঝতে পারি শুটিংটা হয়ে যাওয়ার পর, যখন একটা মানসিক সম্পর্ক আস্তে আস্তে ডেভেলপ করতে থাকে এবং সেটা স্ক্রিনে হয়তো ফুটে ওঠে। বা অপুদাদের ক্ষেত্রে আগের বার হয়েছিল, আমি দ্বিজেন কাকা রয়েছে, হঠাৎ অপুদারা এসে হাজির, অপুদা, পরাণ জেঠু এসে কি রে কেমন আছিস, এসে একটা ডাব নিয়ে কি কোত্থেকে চলে এলো, এই চলে যাচ্ছি রাত্রেবেলা, হইচই, মানে একটা মজা। এবং সেই মজাটা থাকলে একজন, মানে আমি খুবই, আমার অভিজ্ঞতা একদমই কম, কিন্তু আমি নিজে বুঝতে পেরেছি মানুষ হিসেবে বা অভিনেতা হিসেবে যদি মানে কোনো চাপ না থাকে না, তাহলে মনে হয় যে কি আনন্দে রয়েছি, কাজটাও আনন্দের সঙ্গে হয়ে যায়। এবং ওই সন্ধ্যে থেকে পরাণ জেঠু এই চল স্ক্রিপ্টটা বার করি, কখনো মনে হয় না যে মানে পড়াশোনা করার জন্য, ওই বলতে বলতে গল্প করতে করতে পরাণ জেঠু বললেন যে বা এই তো অনেকটাই হয়ে গেল, চ এবার শুয়ে পড়ি। মানে এইটা আবার পরের দিন সকালে উঠে যখন শটটা দিতে যাচ্ছি, তখন দেখলাম যে মানে এটা কিছু মনে হচ্ছে না, তো কালকেই এতবার মনে হচ্ছে যে এটা একদম সহজ হয়ে গেছে আর কি। কি চমৎকার!
সবকটা চরিত্র যেন জীবন্ত। বাবু কদম্বা নীলা, আমি তো ধাঁ করে যেদের মাথায় ওদের একটা কড়া চিঠিয়ে দিয়ে দেবো। এই শোটা করার আগে আমাকে একটা স্ক্রিপ্ট দেওয়া হয়েছিল, 5-6টা প্রশ্ন দেওয়া হয়েছিল যে এই প্রশ্নগুলো করতে হবে, কিন্তু প্রবলেম হয় তো মানে আমি দেখেছি এটা যে কোনো প্রশ্নেই সেই প্রশ্নের মতন থাকে না এরকম একটা টিম থাকলে। তো এরকম টিম থাকলে ডেফিনেটলি মজাও অনেক হয়। এই বটেশ্বরের অবদানে কোনো গল্প টল্প ঘটনা টটনা ঘটেছে নাকি এর পিছনে শুটিং করার সময়? শুটিং করার সময় পেছনে দেখবো। তুই যেটা বলবি বলেছিস সেটা কিন্তু বলবি না। না না, আমি জানতে চাই, শুনছিলাম না, ঢুকতে না, ঢুকতে না। কি একটা খাওয়ার নাকি এটা রেকর্ডেড যেন থাকে টেলিকাস্টে। হ্যাঁ, এইটাই এইটাই কি আর TRP দিতে দেবে। পারবো না যে আমার হাতে নখের দাগ, মেয়েদের নখের দাগ কি করে এলো? এটা থাকলো পরে। টিপিক্যাল একটা টিপিক্যাল একটা ব্যাপার না। কেন তোমরা খাওয়ার উপর এত এই করো? খাওয়ার দিকে নজর দাও কেন তোমরা? কে খায় ওগুলো? না, কেউ খায় না তো, সবাই হাওয়া খায়। সবাই খায় না, যে মানুষগুলো বেঁচে আছে তারা সবাই খায়। হ্যাঁ, তাহলে আমি একটু ভালো খেতে ভালো পছন্দ করি। কেউ আমি বলেনি অত কিন্তু আমরা এটা ওই নিজে শুরু করেছি। হ্যাঁ, আমি জানি তো আমার দিকেই আসবে, সেজন্য আমি আগে থেকেই বলে দিচ্ছি যে আমি খেতে ভালোবাসি, কি করার আছে। আর সেটা মনে দিয়ে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে। একটা জীবন যদি না খেয়ে এত পয়সা রোজগার করছি, টাকা রোজগার খেতেই পারলাম না, কি হলো? তাহলে ওপরে কি জবাবদিহি করবো? তাহলে তবে আমি উপরে জবাবদিহি হয় এটা জানে। এর আগে প্রচুর মেসেজ এসেছে। এইসব মজা নেই, এরকম যে মজা পেছনে লেগে লেগেই চলে, আর কিছু ওরকম নয়। মানে ওরকে আপনি বলি, ও তো আমাদের ভীষণ প্রিয়, ভীষণ প্রিয়। ওর কতগুলো খুব একটু আহ্লাদে আছে। তারপরে তারপরে আমি মোটা হয়ে যাচ্ছি, আমি আমি হ্যাঁ হ্যাঁ তারপরে তারপরে আমি এবার খাবো না, এই যেটা করছে এটাতে আলাদা করে এরকম। এতে যে ঘাম যায় না, এতে যে গরম যায় না, হ্যাঁ, এতে এই পরিশ্রমই তো ঘামটা হবে, এই যে পরিশ্রমটা হচ্ছে। বলবে সেই টেনশন আমি ভাবছি। তো ওই খাওয়া নিয়ে সত্যি ওর একটা ইয়ে আছে, এটা নিয়ে আমরা খুব এনজয় করি। আমি শুধু ফল খাবো। হ্যাঁ, তারপরে ফলটা এলো কিন্তু হ্যাঁ খাচ্ছে, হ্যাঁ। খাচ্ছিস যে বিরিয়ানি। ও মাংসটা আমি মোটা হয়ে যাচ্ছি না, টুক করে একটু মাটনটা দে। এক প্লেট বিরিয়ানিতে, স্পেশাল বিরিয়ানি না হলে এক প্লেট বিরিয়ানিতে একটা মাটনই থাকে। হ্যাঁ, সে মাটনটাও খেয়ে নেবে ফল দিয়ে। এটা একদম বাজে কথা, আমি এটা করতে পারি না কখনো। এটা কি করতে পারে? করা সম্ভব? হ্যাঁ, এদিকে মানে তুমি অনেকক্ষণই কিছু বলছো না আর কি, ওদের আমি মাংস একটু আগে অনেক বিরিয়ানির কিছু মধ্যে বলে দিয়েছি আর কি। সারাক্ষণ এত মজা হয় না, আলাদা করে আন্ডারলাইন করে এইটা মজা হয়েছিল, এটা বলা খুব কঠিন হয়। আমি কালই মুম্বাই চলে যাচ্ছি। একটা অক্ষর আমি পাল্টাবো না। ইউ হ্যাভ নো রাইট টু বি আ কোল্ড ব্লাডেড মার্ডারার। এখানে কিরম হয় জানিস তো, মানে এই যে বাইরে গেছিলাম যখন, তখন যেদিন আমার একদিন অফ ছিল, এবার আমি সেই 17 তলার ওপর থাকবো, আর ওরা সবাই চলে যাবে সেই সুন্দর নৌকোটাতে সমুদ্রের ওপর শুটিং করবে। আমার পক্ষে থাকা অসম্ভব। হ্যাঁ, এখানেও তাই, যখন আমার থাকে না আমি বলি যে আমি ঘরে থাকবো না, আমি শুটিং প্লেসে থাকবো, ওই আড্ডা মারবো, গল্প করবো, এ করবো, এর পেছনে লাগবো, তার পেছনে লাগবো, একটু দেখবো। আর বাবুর কাছে থাকা মানে হচ্ছে তুমি ইউ মাস্ট ব্যাক সামথিং। আপনার মতের সঙ্গে আমার মত মিলবে না। প্রমাণ করতে পারবে? সময়টা ভালো যাচ্ছে না। এই লোভ সামলানো যায় না, সুতরাং বাড়িতে এই বা ঘরের মধ্যে থেকে শুয়ে থাকবো ঠান্ডায়, ওটা হয় না। এটা অনেকেরই, ওর এই টিমটা এমন থাকে যেখানে হুল্লোড়টা বাদ দিয়ে শুধু শুধু একা একা বসে থাকে জানা ঘরে। একটা সময় মনে হয় তো আর রোদ্দুর পাওয়া যাচ্ছে না ইত্যাদি, কিন্তু যখন দেখি যে পরিচালক মানে ওই রোদ্দুরতে কোথাও নড়ছেনই না, একদম ওখানেই রয়েছেন, তখন নিজেরই একটা মনে হয় বাবা উনি এটা করতে পারছেন, আমি আবার একটু গিয়ে হাওয়া খেয়ে আসবো। উনি হয়তো বলছেন যাও যাও ভ্যানে চলে যাও গিয়ে একটু, তখন সেটা না বলার একটা কারণও আছে, কারণ আমাদের মুখে মেকআপ করা থাকে। হ্যাঁ না না গরমে সেটা না থাকে না, না। উনি হয়তো বলছেন মানে সঙ্গত কারণে, কিন্তু আমার মন থেকে তখন মনে হচ্ছে না না এখানেই বসে এই মজাটা যাতে না চলে যায়, না দেখি হয়ে যায় কি কি তখন। হচ্ছে। হ্যাঁ, তাই তো। আচ্ছা, এই যে গল্পটা বটেশ্বরের অবদান, এটা ছবিতে করার আগে মানে এখানে অভিনয় করার আগে পড়েছিলে তোমরা না, আমি পড়ি গল্পটা? না, না, আমি পড়োনি? পড়িনি। আচ্ছা, মানে স্ক্রিপ্টটা এত সুন্দর করে রয়েছে, আমি ভাবলাম পড়বো, কিন্তু আর মানে স্ক্রিপ্টের মধ্যেই সমস্ত ব্যাপারটা বুঝে গেছি আর কি। দরকার ছিল না আর গল্পটা পড়া। ইউ হ্যাভ নো রাইট টু বি আ কোল্ড ব্লাডেড মার্ডারার। কে আপনি? অলকার মৃত্যুতে একটি লোকও খুশি হবে না। পরান্দা? আমি পড়েছি, কিন্তু আমার একটা প্রশ্ন থাকে, এই প্রশ্নের পার্সপেক্টিভ এর প্রশ্ন থাকে যে গল্প পড়লে কি ভাবনা তোমাদের, আর গল্প না পড়ে শুধু স্ক্রিপ্ট পড়ে অভিনয়টা করে কি ভাবনা তোমাদের? সুবিধা হয় আমি নিজের মতো করে তো একটা ক্যারেক্টারাইজেশন তৈরি করতে পারি। এইবার আমি সেটাই বলতে চাইছি। আমি ধরো তুমি গল্প না পড়ে স্ক্রিপ্টটা পড়ে যদি করো, তাহলে সুন্দর ভাবনা জায়গাটা কোথায়? তুমি কিচ্ছু জানো না, স্ক্রিপ্টটা কাছে তোমার কাছে একদম বাইবেল। একদম বাইবেল। এইবার তুমি ওখানে যা পাবে
তাই থেকে তুমি ক্যারেক্টারাইজেশন করবে, তুমি সেই তার মূর্তি গড়বে, আর তোমার কেউ ডিস্টার্ব করবে না। গল্পটা যদি পড়া থাকে, স্ক্রিপ্টে হয়তো অনেক কিছু উপাদান আমি যেভাবে ভেবেছি সেগুলো নেই, তাহলে গিয়ে তখন কিন্তু একটা গন্ডগোল clash। হয়ে যায়। Yes, তুমি যদি পড়ে থাকো, গল্পটা পড়ে থাকো, তাহলে এবার স্ক্রিপ্টে যখন আসবে নিউট্রাল এসে এটা লক করতে হবে। এবার তুমি গল্প স্ক্রিপ্টটা পড়া হয়ে গেল, এবার এটা ওপেন করলে, করে এবার তুমি করো, করে তারপর একটা জায়গায় পৌঁছে ওটাকে একদম সরিয়ে দাও, দিয়ে দয়া করে অলকাকে বাঁচিয়ে দেবেন। অলকা যখন আপনারই সৃষ্টি তখন আপনিই বলুন, সে মরবে কেন? আড্ডাটা শুধু আড্ডা থাকছে না কিন্তু, মানে আমরা বেশ অনেক কিছু জানতেও পারছি, মানে তোমাদের এই টোটাল প্রশ্নটা করলে বলে আমি একটু উত্তেজিত হলাম আর কি। শুভ্র তুমি পড়েছিলে গল্পটা? না, আমার মানে সাবজেক্ট ছিল, পড়েছিলাম, কিন্তু তারপরে যখন স্ক্রিপ্ট পেলাম তারপরে আলাদা করে পড়ার আচ্ছা, চেষ্টা করি। আচ্ছা, দরকার। তখন হ্যাঁ, পরশুরাম গ্রন্থাবলী বাড়িতে মানে অনেক বইয়ের সঙ্গে তখন একটা নেশা থাকে না, এখনো রয়েছে, পড়ে যেতাম, কিন্তু এখন আর আলাদা করে পড়া হয়নি, মানে স্ক্রিপ্টটা পাওয়ার পর আলাদা করে পড়িনি আর কি। আচ্ছা পরানদা, এই প্রশ্নটা তোমাকে, পরশুরামের অনেক ছোট গল্পই তুমি পড়েছো, মানে না, অনেক পড়িনি। কিছু কিছু পড়েছো। হ্যাঁ। তো তুমি যদি কোনো একটা ছোট গল্পের উপর ছবি বানাতে, তবে কোনটার উপর ছবি বানাতে? বটেশ্বর আবেদনের উপর। এটার উপর? অসাধারণ। আচ্ছা, এবার ফাইনালি আমাদের দর্শকদের জন্য কি বলতে চাইবে সবাই? এবার ডান দিক থেকে শুরু করেছিলাম, বা দিক থেকে শেষ করি। শুভ্র, প্রথম তুমি। একটাই কথা বলার, এই 4 রিলিজ করছে খুব শিগগিরই, সকলে মিলে দেখবেন এবং উপভোগ করবেন, ভালো লাগলে আমাদের খুব ভালো লাগবে। একটা কথা হলো, এটা এতগুলো কথা বলি, আমাদের তরফ থেকে ওই একই কথা, এটা সবাই মিলে সপরিবারে দেখার মতো একটা ছবি। হ্যাঁ, সবাই মিলে সপরিবারে দেখবেন হলে গিয়ে। হ্যাঁ, আমার আর কিছু বলার নেই। আমাদের আর কিছু বলার নেই। 4-এর একটা গল্প নিয়ে কথা হলো, বটেশ্বরের অবদান। এবার পরের বার আমরা দ্বিতীয় গল্পটা নিয়ে একটু আলোচনা করব।